রেজোনেন্স অর্গানিকের একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, বেসিক কেমিস্ট্রির। এই রেজোনেন্সের উপরে তোমাদের অর্গানিকের সমস্ত কিছুই নির্ভর করে। তো রেজোনেন্স কাকে বলে বা রেজোনেন্স কি? কোনো অণু বা আয়ন একাধিক রূপে আত্মপ্রকাশ করা ধর্মকে বলা হয় রেজোনেন্স। আবার বলছি, কোনো অণু বা আয়নের একাধিক রূপে আত্মপ্রকাশ করার ঘটনাকে বলা হয় রেজোনেন্স। আর যে যে রূপগুলোতে তারা আত্মপ্রকাশ করে সেই রূপগুলোকে বা সেই গঠনগুলোকে বলা হয় রেজোনেটিং গঠন। আবার বলছি, বাস্তবে একটা উদাহরণ দিয়ে বলছি, আমরা যখন বাড়িতে থাকি তখন একরকম পোশাক পরি, আমরা যখন বিয়ে বাড়িতে যাই তখন একরকম পোশাক পরি, আমরা যখন স্কুলে যাই তখন এক রকমের পোশাক পরি, আমরা যখন বাজার ঘাটে যাই তখন এক রকমের পোশাক পরি। অর্থাৎ আমাদের এই যে কোনো একটা পোশাক দিয়ে আমাদের কতটা পোশাক আছে সেটা আমরা জানতে পারি না। তাহলে আমাদের এই যে কত রকমের পোশাক আছে সেইগুলো জানতে গেলে আমাদের সবগুলো পোশাক সম্পর্কে জানতে হয়। অর্থাৎ আমরা যে এই যে বিভিন্ন পোশাকে আত্মপ্রকাশ করতে পারছি, এই ধর্মটাকে মানে আমাদের এই ধর্মটাকে বলা হয় রেজোনেন্স। ঠিক একই রকম ভাবে কোনো কেমিস্ট্রিতে অনেক অণু বা আয়ন রয়েছে বা যৌগ আছে যারা একাধিক রূপে আত্মপ্রকাশ করে এবং তাদের যে কোনো একটা রূপ দিয়ে ওই অণু বা আয়নের সমস্ত ধর্ম প্রকাশ করা যায় না। তাহলে এই সমস্ত ধর্ম প্রকাশ করতে গেলে এই সবগুলো গঠনকে একসঙ্গে মিশ্রিত করতে হয়, করে এক ধরনের গঠন পাওয়া যায়, সেটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। তো আমি আবারও বলছি, কোনো অণু, যৌগ বা আয়ন একাধিক রূপে আত্মপ্রকাশ করা ধর্মকে বলা হয় রেজোনেন্স। অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণ বলছি, মনে করো বেনজিন। বোর্ডে আমি একটা স্ট্রাকচার করছি বেনজিন। এই যে দেখো বেনজিন এঁকেছি আমি বোর্ডে। তো বেনজিন, এই বেনজিনের দেখো তিনখানা ডাবল বন্ড রয়েছে আর এখানে তিনটে সিঙ্গেল বন্ড আছে। তো এই বেনজিনকে যদি আমরা এক্স রেতে দিই বা বেনজিনকে যদি আমরা পরীক্ষা করি তাহলে এটার মধ্যে দু ধরনের বন্ধন দৈর্ঘ্য পাওয়ার কথা। দু ধরনের বন্ধন দৈর্ঘ্য পাওয়ার কথা। কি কি? ডাবল বন্ডের দৈর্ঘ্য, দেখো এখানে তিনখানা ডাবল বন্ড রয়েছে, তার জন্য বন্ধন দৈর্ঘ্য, ডাবল বন্ডের জন্য বন্ধন দৈর্ঘ্য 1.34 অ্যাংস্ট্রম আসার কথা। আর এই যে সিঙ্গেল বন্ড আছে, এই সিঙ্গেল বন্ড তার দৈর্ঘ্য হওয়ার কথা 1.54 অ্যাংস্ট্রম। তো এই বেনজিনের এরকম দুটো বন্ধন দৈর্ঘ্য পাওয়ার কথা, কিন্তু বাস্তবে বেনজিনকে যতবার পরীক্ষা করা গেছে বা বেনজিনকে যতবার আমরা এক্স রের মধ্যে দিয়েছি ততবার বেনজিন থেকে শুধুমাত্র একটাই বন্ধন দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে। আবার বলছি, এই বেনজিনে কেবলমাত্র একটাই বন্ধন দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে। সেই বন্ধন দৈর্ঘ্যটা কি? সেটা হচ্ছে 1.39 অ্যাংস্ট্রম। তখন বিজ্ঞানীরা পাজেল হয়ে গেল যে একটা অণুতে তিনখানা ডাবল বন্ড রয়েছে, তিনখানা সিঙ্গেল বন্ড রয়েছে, এখানে মানে ডাইরেক্ট সিঙ্গেল বন্ড, তাহলে
এই বেঞ্জিনের কেবলমাত্র একটাই বন্ধন দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে কেন? সবাই তখন বিজ্ঞানীরা বারবার পরীক্ষা করছেন কিন্তু একটাই মাত্র বন্ধন দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে। তখন বিজ্ঞানীরা প্রমাণ করলেন যে বেঞ্জিন শুধুমাত্র এই গঠনে থাকে না, মানে এই যে 1 নম্বর গঠন আমি বোর্ডে লিখেছি, এটা মনে করো 1 নম্বর গঠন, এই গঠনে বেঞ্জিন শুধুমাত্র থাকে না, তো বেঞ্জিন আর একটা গঠনে সে আত্মপ্রকাশ করতে পারে। সেই গঠনটা কি? সেই গঠনটাও আমি আঁকছি, দেখো এই এখানে যে জায়গায় ডাবল বন্ডটা রয়েছে সেই গঠনে তার বিপরীত জায়গায় ডাবল বন্ড থাকবে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। দেখো এটা 2 নম্বর গঠন, তাহলে এটা হচ্ছে 1 নম্বর গঠন, এটা হচ্ছে 2 নম্বর গঠন। তো এই 2 নম্বর গঠনেও দেখো 3খানা ডাবল বন্ড হয়েছে আর 3টে সিঙ্গেল বন্ড হয়েছে, তাহলে এখানেও বন্ধন দৈর্ঘ্য পাওয়ার কথা ডাবল বন্ডের জন্য 1.54 অ্যাংস্ট্রম, আর এই সিঙ্গেল বন্ডের জন্য 1.5 সরি ডাবল বন্ডের জন্য 1.34 অ্যাংস্ট্রম, আর এটা 1.54 অ্যাংস্ট্রম আসার কথা। কিন্তু এই বেঞ্জিনটাকেও যদি আমরা এক্স এর মধ্যে পরীক্ষা করি তাহলে এটাতেও বন্ধন দৈর্ঘ্য পাওয়া যাবে 1.39 অ্যাংস্ট্রম, অর্থাৎ এই দুটো বেঞ্জিনের দৈর্ঘ্য বন্ধন দৈর্ঘ্য পাওয়া যাবে 1.39 অ্যাংস্ট্রম। হাউ ক্যান ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? অর্থাৎ এই যে দুটো বেঞ্জিন দেখো, এই বেঞ্জিনটাকে আমরা লিখেছি বোর্ডে, এই বেঞ্জিন এই দুটো রূপে আত্মপ্রকাশ করতে পারে, কিন্তু এই দুটো রূপের যে কোনো একটা রূপ দিয়ে আমরা বেঞ্জিনের সমস্ত ধর্ম ব্যাখ্যা করতে পারি না। কারণ দেখো যদি আমরা যে কোনো রূপ দিয়ে ব্যাখ্যা করতে পারতাম ধর্মের, তাহলে এটাতেও 2 রকমের বন্ধন দৈর্ঘ্য পাওয়া যেত, এটাতেও 2 রকমের বন্ধন দৈর্ঘ্য পাওয়া যেত। তো এই যে বেঞ্জিন এই যে 2 রূপে আত্মপ্রকাশ করছে, এই ধর্মটাকেই বলা হয় বেঞ্জিনের রেজোন্যান্স। আর এই রেজোন্যান্সের ফলে রেজোন্যান্সটাকে এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, দেখো এই চিহ্নটাকে রেজোন্যান্সের চিহ্ন বলে। আর এই যে দুটো গঠন অর্থাৎ রেজোন্যান্সের ফলে যে গঠন হয় তাকে বলা হয় রেজোনেটিং গঠন। আই রিপিট এগেইন, রেজোন্যান্সের ফলে ডিউ টু রেজোন্যান্স different structures are formed, that structures are called resonating structure. রেজোন্যান্সের ফলে যে গঠনগুলো হয় তাদেরকে বলা হয় রেজোনেটিং গঠন। তাহলে চিত্রে 1 এবং 2 এইটা হলো রেজোনেটিং গঠন, রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেটিং স্ট্রাকচার বলে এটাকে, বা আরেকটা নাম আছে এটাকে বলা হয় ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তাহলে রেজোন্যান্সের ফলে যে গঠনগুলো হয় তাকে বলা হয় রেজোনেটিং গঠন বা ক্যানোনিক্যাল গঠন। আর এই যে একাধিক রূপে আত্মপ্রকাশ করতে পারে এই ধর্মটাকে বলা হয় সেই অণু বা আয়নের রেজোন্যান্স। ওকে, আর আমি আগেই বলেছি যে এই রেজোনেটিং যায় না, টোটাল ধর্মটাকে ব্যাখ্যা করা যায় না, সুতরাং এদের কম্বিনেশনে বা মিশ্রণে একটা গঠন তৈরি হয় তাকে বলা হয় রেজোন্যান্স হাইব্রিড। আমি দেখাচ্ছি এই বেঞ্জিনের এই দুটো স্ট্রাকচার মিশ্রিত হয়ে বা কম্বিনেশন করে আর একটা গঠন তৈরি হয়, সেটাকে বলা হয় রেজোন্যান্স হাইব্রিড। দেখো আমরা যখন বেঞ্জিনকে প্রকাশ করি তখন এইভাবে গোল করে প্রকাশ করি, এটাকে আমরা 3 নম্বর দিলাম, এটাকে বলা হয় রেজোন্যান্স হাইব্রিড, রেজোন্যান্স হাইব্রিড, রেজোন্যান্স হাইব্রিড। রেজোন্যান্স হাইব্রিড মানেটা কি? এই যে রেজোনেটিং গঠনগুলো মিশ্রিত হয়ে যে গঠনটা তৈরি হলো
সেটা হলো রেজোনেন্স হাইব্রিড। দেখো এই জায়গাটা ভালো করে খেয়াল করো, দেখো এই গঠনে কিন্তু তিনটে ডাবল বন্ড আলাদা আলাদা জায়গায় দেখা যাচ্ছিল। এখানেও দেখো এই তিনটে ডাবল বন্ড তিনটে পজিশন অকুপাই করছিল, কিন্তু আর এই সিঙ্গেল বন্ড গুলো আলাদা আলাদা ছিল। এখানেও সিঙ্গেল বন্ড আলাদা আলাদা রয়েছে, কিন্তু এই গঠনে দেখো এই গঠনের ক্ষেত্রে ডাবল বন্ড বা সিঙ্গেল বন্ড কোনোটাই আলাদা করে নেই। ডাবল বন্ড গুলো সমস্তটাই গঠনের চারিদিকে ক্লাউড আকারে বা একদম মেঘের আকারে বিস্তৃত অবস্থায় রয়েছে। ফলে কি হয়, এই গঠনে আলাদা করে ডাবল বন্ড বা সিঙ্গেল বন্ডের কোনো দৈর্ঘ্য পাওয়া যায় না। এটা ডাবল বন্ড আর এই সিঙ্গেল বন্ডের কম্বিনেশন করে একটা গঠন বা দৈর্ঘ্য হয়, সেই দৈর্ঘ্যটাই পাওয়া যায় এবং সেই দৈর্ঘ্যটাই হচ্ছে 1.39 অ্যাংস্ট্রম। ভালো করে খেয়াল করো, ডাবল বন্ডের দৈর্ঘ্য কি বলেছিলাম আমরা, আবারও লিখছি 1.33 হচ্ছে ডাবল বন্ড অ্যাংস্ট্রম, আর সিঙ্গেল বন্ড হচ্ছে 1.54, অনেক সময় 34ও লেখে ডাবল বন্ডে। তাহলে এই দুটো বন্ডটাকে যদি মিক্সচার করি বন্ধন দৈর্ঘ্যটা, তাহলে দেখো গড় করলে প্রায় এরকম কাছাকাছি আসে। অর্থাৎ বেঞ্জিনে রেজোন্যান্সের ফলে যে গঠনটা তৈরি হয় তাকে বলা হয় রেজোন্যান্স হাইব্রিড। আর এইটা সেই রেজোন্যান্স হাইব্রিড 3 নম্বর গঠন। এটাতে একটাই মাত্র বন্ধন দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে, কারণ এখানে কোথাও কোনো ডাবল বন্ড বা সিঙ্গেল বন্ড আলাদা করে নেই। এটা একসঙ্গে ডাবল বন্ড গুলো চারি জায়গায়, এই ডাবল বন্ড তিনটে সমস্ত জায়গায় এটা বিস্তার লাভ করেছে। ফলে এদের এই ক্ষেত্রে বেঞ্জিনের বন্ধন দৈর্ঘ্য না পারফেক্ট ডাবল বন্ড না পারফেক্ট সিঙ্গেল বন্ড। পারফেক্ট ডাবল বন্ড হলে 1.33 হতো, আর পারফেক্ট সিঙ্গেল বন্ড হলে 1.54 হতো। তাহলে দেখো এই দুটোর যেহেতু মাঝামাঝি বন্ধন দৈর্ঘ্য, সেই জন্য বেঞ্জিনের ডাবল বন্ড আলাদা করে কোনো নির্দিষ্ট পজিশনে থাকে না, সব জায়গায় ঘুরে। এই জন্য এটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। আর এই রেজোনেন্স হাইব্রিড দিয়ে, অর্থাৎ এই গঠনটা দিয়ে আমরা বেঞ্জিনের সমস্ত ধর্ম ব্যাখ্যা করতে পারব। ক্লিয়ার ব্যাপারটা? এই বেঞ্জিনের এই ধর্ম দিয়ে আমরা সমস্ত ধর্মটাই ব্যাখ্যা করতে পারব, এই জন্য এটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তো চলো এইবার আমি তোমাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করি যে এই 1 আর 2, এখানে যে গঠনটা আমরা লিখেছি 1 আর 2, এই 1 আর 2 এই গঠনগুলোকে বলা হয় রেজোনেটিং গঠন, অলরেডি তোমাদের বলেছি। আর এই 3 নম্বর গঠনটাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। আবার বলছি, রেজোনেন্সের ফলে যে গঠনগুলো হয় তাদেরকে বলা হয় রেজোনেটিং গঠন বা ক্যানোনিক্যাল গঠন। আর রেজোনেন্সের গঠনগুলো অর্থাৎ রেজোনেটিং গঠনগুলো মিশ্রিত হয়ে যে গঠনটা তৈরি হয় তাদেরকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। ওকে, এখন প্রশ্ন, এই রেজোনেটিং গঠনগুলোর শক্তি বেশি না রেজোনেন্স হাইব্রিডের শক্তি বেশি? সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে রেজোনেটিং গঠনগুলোর শক্তি বেশি না রেজোনেন্স হাইব্রিডের শক্তি বেশি? তো উত্তরটা বলি, রেজোনেটিং গঠনগুলোর শক্তি সবসময় রেজোনেন্স হাইব্রিডের শক্তির চেয়ে বেশি। অর্থাৎ রেজোনেন্স হাইব্রিড সুস্থিত হয় রেজোনেটিং গঠনগুলোর তুলনায়। সেই জন্য কোনো অণু বা আয়ন যাদের রেজোনেন্স হয় তারা এই রেজোনেটিং বা রেজোনেন্স হাইব্রিড হিসাবেই থাকতে পছন্দ করে, অর্থাৎ রেজোনেন্স হাইব্রিড হিসাবেই তাদেরকে প্রকাশ করা হয়। আই রিপিট এগেইন, রেজোনেন্স হাইব্রিডের শক্তি রেজোনেটিং গঠনগুলোর তুলনায় অনেক কম হয়। এই জন্য ম্যাক্সিমাম অণু বা আয়ন যারা রেজোনেন্স দেখায়
বা রেজোনেন্স ধর্ম দেখায় তাদের রেজোনেন্স হাইব্রিড দিয়েই আমরা প্রকাশ করি। ওকে, তো চলো এইবারে যেটা বলি, রেজোনেটিং গঠন বলো দেখি। রেজোনেটিং গঠন যেগুলো আমরা পেলাম বিশেষ করে বেঞ্জিনের, তাহলে বেঞ্জিনের যে দুটো রেজোনেটিং গঠন পেয়েছি তার শক্তিটা রেজোনেন্স হাইব্রিডের তুলনায় বেশি হলো। এখন আমার প্রশ্ন, যে কোনো অণু বা আয়ন যখন রেজোনেটিং গঠন দেখায় সমস্ত রেজোনেটিং গঠনগুলোর শক্তি কি একই হবে? অর্থাৎ কোনো অণু দেখা গেল দুটো দেখাতে পারে, তিনটে দেখাতে পারে, চারটে দেখাতে পারে, পাঁচটা দেখাতে পারে, ছটা দেখাতে পারে, এরকম অনেক 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 গঠন দেখাতে পারে, কিন্তু সেই গঠনগুলো তাদের এনার্জি বা শক্তি কি সবার সমান না কম বেশি আসে? উত্তরটা হবে সবগুলো গঠন সমান হতেও পারে আবার নাও পারে। অনেক অণু রয়েছে যাদের রেজোনেটিং গঠনগুলো সমান হয়, তাদের শক্তি সমান হয়, এবং অনেক অণু রয়েছে যাদের রেজোনেটিং গঠনগুলো শক্তি সমান হয় না, কম বেশি থাকে। শক্তি সমান কাদের হয়? অলরেডি তোমাদের বললাম যে বেঞ্জিনের ক্ষেত্রে যে রেজোনেটিং গঠনগুলো আমরা পেলাম সেই রেজোনেটিং গঠনগুলোর শক্তি সমান হয়। আবার অনেকগুলো ম্যাক্সিমাম অণুর ক্ষেত্রে রেজোনেটিং গঠনগুলো শক্তি সমান হয় না, কাছাকাছি থাকে। তার একটা উদাহরণ বলি, জিনিসটা ক্লিয়ার হবে। মনে করো কার্বন ডাই অক্সাইড একটা অণু আছে CO2, এই অণুটা রেজোনেন্স দেখায়। তো রেজোনেন্স কিভাবে দেখায় একটু দেখাই, যে কার্বন ডাই অক্সাইড এই গঠন একটা দিলাম, এই হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে এই এই, এটা হচ্ছে 1 নম্বর গঠন কার্বন ডাই অক্সাইড। এবারে রেজোনেন্স হবে, রেজোনেন্স হবে মানে অক্সিজেন কার্বনের তুলনায় বেশি ইলেকট্রোনেগেটিভ, ফলে এই অক্সিজেনটা ইলেকট্রন জোড়টা নিজেদের দিকে টেনে নেবে। ডিউ টু greater electronegativity, oxygen withdraws electron towards itself and becomes delta negative. দেখো এখানটা থেকে ইলেকট্রনটা টেনে নিল, মনে করো টেনে নিল ইলেকট্রন, টোটাল ইলেকট্রন জোড়টা সে নিয়ে নিল। তাহলে এর পরের গঠনটা কি হবে? এই আমরা লিখে দিলাম এই এই, এখানটায় যেহেতু কার্বনের ইলেকট্রন চলে গেছে এখানটায় প্লাস হবে, এখানটায় সিঙ্গেল বন্ড হবে, এখানটায় এই 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 জায়গাটা মাইনাস হবে। ওকে, এখানটায় থেকে গেল, এটা 2 নম্বর দিলাম। ঠিক একই রকম ভাবে আবারও একটা রেজোনেন্স যদি হয়, যেহেতু এখানটায় প্লাস রয়েছে, এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা এটা এই প্লাসের দিকে চলে যাবে, চলে গেল, গেলে আর একটা গঠন তৈরি হলো ও, এখানটায় ট্রিপল বন্ড তৈরি হবে সি, এখানটায় ও ডট 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 এই মাইনাস, এটা হচ্ছে 3 নম্বর গঠন। ওকে, তো কার্বন ডাই অক্সাইডের এরকম মেনলি 3টে রেজোনেটিং গঠন হয়, 1 2 3। এদের কম্বিনেশনে অর্থাৎ এই 3টে রেজোনেটিং গঠনের যে কোনো একটা দিয়ে এদের সমস্ত ধর্ম আমরা ব্যাখ্যা করতে পারবো না। তাহলে এদের কম্বিনেশনে রেজোনেন্স হাইব্রিডটা কি হবে সেটা দেখাই। এটা রেজোনেন্স হাইব্রিড হবে সি ডাবল বন্ড, এই জায়গাটায় আমরা সিঙ্গেল বন্ড ও লিখলাম, এটা সিঙ্গেল বন্ড ও লিখলাম, ডট 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 ডট, এইটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের রেজোনেন্স হাইব্রিড। দিস ইজ 4। তো ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে 4 নম্বর এটা হচ্ছে হাইব্রিড, হাইব্রিড রেজোনেন্স হাইব্রিড। তো এই গঠনটার এনার্জি বাকিগুলোর তুলনায় কম, অলরেডি তোমাদের বলেছি। আর এই 3টে 1 2 3 এই গঠন 3টেকে বলা হয় রেজোনেটিং গঠন। 1
টু থ্রি, এটা হচ্ছে রেজোনেটিং গঠন, রেজোনেটিং গঠন। ভালো করে খেয়াল করো, 1 2 3 কার্বন ডাই অক্সাইডের রেজোনেটিং গঠন, 4 হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। তো ডেফিনেটলি 4-এর শক্তি সবচেয়ে কম, সেই জন্য এটা সবচেয়ে সুস্থিত। আর এগুলোর শক্তি ডিফারেন্ট, অর্থাৎ আমরা বেঞ্জিন করেছিলাম, বেঞ্জিনের দুটো রেজোনেটিং গঠন ছিল, সেখানে শক্তিগুলো সমান ছিল। কিন্তু কার্বন ডাই অক্সাইডের 1 2 3, এই যে 3টে রেজোনেটিং গঠন রয়েছে, এদের শক্তি বড় দিকে সমান হবে? ডেফিনেটলি না, এদের শক্তি সবগুলো সমান হবে না, একটু কম বেশি হবে, কিন্তু কাছাকাছি থাকবে, কিন্তু শক্তিগুলো আলাদা আলাদা হবে। এখন প্রশ্ন হচ্ছে কার শক্তি সবচেয়ে কম, কার শক্তি সবচেয়ে বেশি, অর্থাৎ শক্তির ক্রমটা কি হবে। তো এখানে তোমাদের বলি, এখানে সবচেয়ে শক্তি কম হবে 1 নম্বর গঠনে, 1 নম্বর গঠনের শক্তি সবচেয়ে কম হবে, অর্থাৎ এই রেজোনেটিং গঠনগুলোর মধ্যে 1-এর শক্তি সবচেয়ে কম, ফলে এটা অপেক্ষাকৃত বেশি সুস্থিত। তারপরে 3 হবে, তারপরে 2 হবে। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের, তোমরা বলতে পারো স্যার কি করে হয় স্যার, সেইটা একটু বাদে বলছি। এই রেজোনেটিং গঠনগুলোর শক্তি আমরা নির্ধারণ করব কি করে, তো সেটা আমরা পরে আলোচনা করছি। এখন তোমরা দেখো যে এখানে যে বোর্ডে আমি 4টে গঠন লিখেছি, তার মধ্যে সবচেয়ে সুস্থিত রেজোনেন্স হাইব্রিড, আর এই 3টের গঠনের মধ্যে সবচেয়ে সুস্থিত হচ্ছে 1 নম্বর। অর্থাৎ আমরা শক্তির ক্রম যদি করি, তাহলে শক্তির ক্রম হিসাবে যদি করি, তাহলে 1 লেস দেন 3 লেস দেন 2, শক্তির ক্রমবর্ধমান। আর ক্রমর হ্রাসমান যদি করি আমরা, তাহলে আমরা লিখতে পারি সবচেয়ে শক্তি বেশি 2 নম্বরের, তাহলে 2 নম্বর গ্রেটার দেন 3 নম্বর গ্রেটার দেন 1 নম্বর। ওকে, অর্থাৎ 2 এর শক্তি সবচেয়ে বেশি, তারপরে 3, তারপরে 1। ওকে, তো বোঝাতে পেরেছি রেজোনেন্স কাকে বলে, রেজোনেন্স হাইব্রিড কাকে বলে, রেজোনেন্সের শক্তি কি কি। যদি কোনো অসুবিধা হয়, তাহলে কোথাও অসুবিধা হচ্ছে সেটা তোমরা বলবে কমেন্ট বক্সে। ওকে, তো চলো আমরা এইবার যেটা পড়বো, হ্যাঁ সেটা প্রশ্ন করতে পারো স্যার এই যে শক্তির ক্রমগুলো কি করে হলো, সেটা আমরা পরে বলছি। এখন আমরা যেটা পড়বো আর একটা ইম্পর্টেন্ট টপিকস, যেটার নাম হচ্ছে রেজোনেন্স এনার্জি। আই রিপিট এগেইন, রেজোনেন্স এনার্জি। তো চলো আমরা রেজোনেন্স এনার্জি নিয়ে আলোচনা করি, বা রেজোনেন্স শক্তি। রেজোনেন্স শক্তি কাকে বলে সেটাকে বোঝানোর জন্য আমি একটা গ্রাফ করছি, তাহলে সেটা দিয়ে তোমাদের দারুণভাবে তোমরা বুঝতে পারবে রেজোনেন্স শক্তি কাকে বলে। এটাকে যদি আমরা শক্তি লিখি, শক্তি লিখলাম শক্তি, তাহলে আমরা যদি কোনো অণু 3টে রেজোনেটিং গঠন কল্পনা করব, যার মধ্যে 1-এর শক্তি সবচেয়ে বেশি, তারপরে 2, তারপরে 3, এরকম একটা অণু নিলাম। তাহলে 1-এর শক্তি সবচেয়ে বেশি মানে আমরা এখানে 1 নম্বর গঠনটা লিখলাম, 2 নম্বর গঠন লিখলাম, 3 নম্বর গঠন লিখলাম। এই 3টে হচ্ছে রেজোনেটিং গঠন, এটা হচ্ছে রেজোনেটিং গঠন। ওকে, এই যে শক্তি দিয়ে আমরা প্লট করেছি, আর এদের মিশ্রণে যে হাইব্রিডটা তৈরি হয় তাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। সে এটাকে আমরা রেজোনেন্স হাইব্রিড বললাম 4 নম্বর। এর শক্তি কম, ডেফিনেটলি এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড, রেজোনান্স
হাইব্রিড রেজোনেন্স হাইব্রিড। ক্লিয়ার ব্যাপারটা? তো এখন আমাদের রেজোনেন্স শক্তি খুব ইন্টারেস্টিং। এই যে সুস্থিত গঠন অর্থাৎ রেজোনেটিং গঠনগুলোর মধ্যে সুস্থিত গঠনের শক্তি আর এই রেজোনেন্স হাইব্রিডের শক্তি, এই দুটোর পার্থক্য বা ডিফারেন্সকে বলা হয় রেজোনেন্স এনার্জি। দ্যাট ইজ ডেল্টা এইচ ইকুয়াল টু রেজোনান্স শক্তি। সো ভেরি ভেরি ইন্টারেস্টিং, এটাকে বলা হয় রেজোনেন্স এনার্জি। আই রিপিট এগেইন, রেজোনেটিং গঠনগুলির মধ্যে সবচেয়ে সুস্থিত রেজোনেটিং গঠন এবং রেজোনেন্স হাইব্রিড এর মধ্যে যে শক্তির পার্থক্য বা ডিফারেন্স তাদেরকে বলা হয় রেজোনেন্স শক্তি। আমি আবারও বলছি, কোন অণু বা আয়নের রেজোনেটিং গঠনগুলির মধ্যে সবচেয়ে সুস্থিত রেজোনেটিং গঠনের শক্তি এবং রেজোনেন্স হাইব্রিডের শক্তির অন্তরফল বা বিয়োগফল বা পার্থক্যকে বলা হয় রেজোনেন্স এনার্জি। চিত্রে দেখো, ছবিতে পরিষ্কার করে দিয়েছি লেখচিত্রে। 4 নম্বর হচ্ছে রেজোনেন্স হাইব্রিড, তার শক্তি সবচেয়ে কম। 1, 2, 3 ওই অণু বা আয়নের বিভিন্ন রেজোনেটিং গঠন, তার মধ্যে সুস্থিত রেজোনেটিং গঠনটা হচ্ছে 3 নম্বর। এই যে হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে যদি আমরা 1 করি, এটা 2, এটা হচ্ছে 3। এই 3 নম্বর গঠনের শক্তি সবচেয়ে কম। তাহলে এই 3 এর গঠন আর এই 4 এর মধ্যে যে শক্তির পার্থক্য, এটাকেই বলা হবে রেজোনেন্স শক্তি। ক্লিয়ার ব্যাপারটা? পরিষ্কার করে বললাম, কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ক্লিয়ার? তো চলো নেক্সট আমরা যেটা পড়ব, এই রেজোনেন্সের বৈশিষ্ট্য, অর্থাৎ রেজোনেন্স কারা কারা হয় বা এদের বৈশিষ্ট্য কি কি। 1 নম্বর বলি, সেই সমস্ত অণু বা আয়নের রেজোনেন্স হবে যাদের মধ্যে আনস্যাচুরেশন থাকবে বা অসম্পৃক্ততা থাকবে। ক্লিয়ার? অসম্পৃক্ততা না থাকলে রেজোনেন্স হওয়ার সম্ভাবনা নেই, কারণ রেজোনেন্স আমাদের পাই বন্ডেড। তাছাড়াও নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সঙ্গে যদি কনজুগেশন থাকে তাহলেও রেজোনেন্স হবে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সঙ্গে কনজুগেশন থাকলেও রেজোনেন্স হবে। কনজুগেশন মানে কি? ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এরকম বলেছি, আগের দিনে তোমাদের বলেছি। বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ডাবল বন্ড, এরকম থাকলেও রেজোনেন্স হবে। 1 নম্বর। 2 নম্বর, রেজোনেটিং গঠনগুলো অর্থাৎ রেজোনেন্সের গঠনগুলোর মধ্যে নাম্বার অফ ইলেকট্রন, প্রত্যেকটা রেজোনেটিং গঠনের ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। অর্থাৎ অণুতে টোটাল ইলেকট্রন সংখ্যা সমান থাকবে, শুধু ইলেকট্রনগুলি ডিস্ট্রিবিউশনটা আলাদা আলাদা হবে। অর্থাৎ কোনো গঠনের ক্ষেত্রে দেখো, একটা অণু, একটা পরমাণুর মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকলে তো পরের গঠনে সেই পরমাণুর মাথায় প্লাস হতে পারে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা সরে গিয়ে, কিন্তু অন্যটার উপরে আবার সেটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রনগুলো শুধু ডিসপ্লেসমেন্ট হবে, কিন্তু টোটাল ইলেকট্রনটা সমান থাকবে। কোনো একটা অণুতে যদি 22টা ইলেকট্রন থাকে, তাহলে সবকটা গঠনের মধ্যেই 22টা করে ইলেকট্রন থাকবে। নাম্বার 4, রেজোনেটিং গঠনগুলি সবই সমতলে থাকে, অর্থাৎ একই তলে থাকবে রেজোনেটিং গঠনগুলি। নাম্বার 5, যত বেশি রেজোনেন্স হবে, অর্থাৎ যে অণু বা আয়ন যত বেশি রেজোনেটিং গঠন দেখাতে পারবে, সাধারণত সেই অণু বা আয়নগুলোর
সুস্থিত হওয়ার সম্ভাবনা বেশি হয় বা সুস্থিত হয় সাধারণত যাদের রেজোনেন্স হয় না। এইগুলো রেজোনেন্সের ক্যারেক্টারিস্টিক্স। আমি আবারও বলছি, রেজোনেন্সের বৈশিষ্ট্য খুবই 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 ইম্পর্টেন্ট। তো তোমাদের পরীক্ষায় আসতে পারে রেজোনেন্স কি, রেজোনেটিং গঠন কাকে বলে, রেজোনেটিং হাইব্রিড মানে রেজোনেন্স হাইব্রিড কি, রেজোনেন্স এনার্জি, রেজোনেন্সের বৈশিষ্ট্য, রেজোনেন্স এনার্জির শক্তির যে গ্রাফ সেটা তোমাদের করালাম। এইবার আমরা যেটা করব সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং যে জিনিসটা, সেটা হলো রেজোনেটিং গঠনগুলির স্টেবিলিটি বা স্থায়িত্ব আমরা কিভাবে বিচার করব। অর্থাৎ এই যে বিভিন্ন রেজোনেটিং গঠনগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে সুস্থিত কোন গঠনগুলো হবে, পর 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 কোন গঠনগুলো সুস্থিত হবে সেটা তোমাদের এখন বলছি। ভালো করে ফলো করো, একদম মনোযোগ দিয়ে শোনো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রথম যেটা অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে রেজোনেটিং গঠনগুলোর বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হচ্ছে রেজোনেটিং গঠনগুলির মধ্যে যদি নন পোলার রেজোনেটিং গঠন থাকে, নন পোলার মানে তাদের ভিতরে কোনো পজিটিভ বা নেগেটিভ থাকবে না, এরকম নন পোলার রেজোনেটিং গঠন সব সময় পোলার রেজোনেটিং গঠনের তুলনায় সুস্থিত হবে এবং তাদের অবদান বেশি হবে। একটা উদাহরণ দিই, জিনিসটা ক্লিয়ার হবে। সে মনে করো সি ডাবল বন্ড ও, এই কার্বন ডাই অক্সাইড, আর একটা রেজোনেটিং গঠন বললাম এই যে ও ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড ও ডট 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 মাইনাস। তাহলে দেখো এই এক আর এই দুটো গঠন আমি বোর্ডে এঁকেছি। এই দুটো গঠনের মধ্যে কোনটা নন পোলার? ডেফিনেটলি 1 নম্বর গঠনটা হচ্ছে নন পোলার। নন পোলার মানে 1 নম্বর গঠনের কোনো রকম প্লাস বা মাইনাস নেই কোনো পরমাণুর উপর, অর্থাৎ এটাকে বলা হয় নন পোলার। নন পোলার অধ্রুবীয় গঠন, আর এটাকে বলা হয় পোলার গঠন, পোলার। তো তোমাদের আগেই বলেছি যে নন পোলার রেজোনেটিং গঠন সব সময় পোলার রেজোনেটিং গঠনের তুলনায় সুস্থিত হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 1 গ্রেটার দেন 2। স্টেবিলিটির বিচারে অর্থাৎ স্থায়িত্বের বিচারে 1 নম্বরের স্থায়িত্ব 2 নম্বরের চেয়ে বেশি, ফলে 1 নম্বরের অবদানটা বেশি হবে। এটা তোমাদের 1 নম্বর পয়েন্টে থাকবে। এবারে 2 নম্বর পয়েন্ট কি? রেজোনেটিং গঠনগুলির মধ্যে সমযোজী বন্ধনের সংখ্যা যদি বেশি থাকে তাহলে তার অবদান বেশি হবে, অবদান বেশি হবে। তার একটা উদাহরণ দেখাই। মনে করো এই একটা গঠন আর এই ডাবল বন্ড ও সি অ্যাকচুয়ালি প্লাস, দেখো এই একটা এই একটা। তো বলো দেখি 1 নম্বর গঠনের সমযোজী বন্ধনের সংখ্যা কত? এইগুলোকে সমযোজী বন্ধন বলে 1 2 3 4। এখানে 4টে সমযোজী বন্ধন রয়েছে আর এখানে আছে 1 2 3। তো
তাহলে তোমাদের আমি বলেছি যে সমযোজী বন্ধনের সংখ্যা বেশি থাকলে তার স্টেবিলিটি বেশি হবে। ওকে, সুতরাং এখানে 1 নম্বর গঠনটা 2 নম্বরের চেয়ে বেশি সুস্থিত হবে, অর্থাৎ 1 is greater than 2। ওকে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।